সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা আজকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম সেই অধ্যায়েরই পরবর্তী অংশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বিগত বেশ কিছু ক্লাস ধরে একটা ক্লাস ধরে আমরা যে কোন অধ্যায় আলোচনা করছি বলো তো? বজ্র ব্যবস্থাপনা। খুব ভালো। এই বজ্র ব্যবস্থাপনা আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি এবং তার পাশাপাশি আমরা এটাও বলছিলাম বারে বারে যে শুধুমাত্র বই থেকে যেটুকু শিখছি বা জানছি সেটা নয়, আমরা যদি বাড়ির চারিপাশে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি তাহলে বর্জ্যের যে কি অবস্থা এবং কি পরিমাণ বর্জ্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এটা নির্দিষ্ট একজন দুজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা আমাদের প্রত্যেকেরই মানসিকতা এরকম হয়ে গেছে, যেখানে সেখানে চিপস খেলাম, চিপসের প্যাকেটটা রাস্তার মধ্যে ফেলে দিলাম, বা বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন নোংরা এখান থেকে ছুঁড়ে ওখানে ফেলে দিচ্ছি। তো এই যে কারণের জন্যই কিন্তু যত্রতত্র নোংরা ব্যাপকভাবে পাহাড়ের মতো হয়ে রয়েছে। তো সেটা যদি আমরা বন্ধ করতে পারি, তো এই যে পারিপার্শ্বিক যে নোংরাগুলো অর্থাৎ বাড়ির চারিপাশে বা রাস্তার পাশের যে নোংরাগুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজেই নির্মূল করতে পারি। ঠিক আছে? ঠিক আছে, তো আমরা এই বজ্র ব্যবস্থাপনা বেশ কিছু ধারণা আমাদের হয়েছে। পূর্বের দিনে আমরা কি আলোচনা করেছিলাম বলো? পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম যে এই বজ্র যে হচ্ছে, এই বজ্রের উৎস কোথায়, কোথা থেকে এই বজ্র, কোন কোন ক্ষেত্র থেকে কত পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং সেগুলো কোথায় কিভাবে চলে যাচ্ছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং যদি বর্জ্য উৎপন্ন হয় তার মধ্যে কঠিন বর্জ্য কোনগুলো, তরল বর্জ্য কোনগুলো, গ্যাসীয় বর্জ্য কোনগুলো, সেগুলো আমরা আলোচনা করেছি, তাই না? আর আমাকে বলো তো, আমরা পূর্বের দিনে অর্থাৎ গত ক্লাসে আমরা যে বজ্রের উৎস সম্পর্কে আলোচনা করেছি, এই বর্জ্যের উৎসের প্রধান প্রধান উৎস কেন্দ্রগুলো কোথায়, এইগুলো সৃষ্টি হচ্ছে বর্জ্যগুলো, বলো তো আমাকে। একদম ঠিক বলেছে তোমাদের একজন বন্ধু, গৃহস্থালী থেকে একটা সব থেকে বেশি এবং অন্যতম বজ্র উৎপাদনের একটা জায়গা। খুব ভালো। গৃহস্থালীর পরে আমরা আর কোন কোন ক্ষেত্রকে উল্লেখ করতে পারি বলো? শিল্পক্ষেত্রকে উল্লেখ করতে পারি। ভেরি গুড, শিল্পক্ষেত্র। আর কৃষিজ ক্ষেত্র। খুব ভালো বলেছো। আর কি কি হতে পারে? তিনটি হলো। আর কি কি রয়েছে বলো? হ্যাঁ, কৃষিজ ক্ষেত্রের পরে রয়েছে পৌরসভা। অর্থাৎ আবার এখানটাতে একটু মনে রাখতে হবে, পৌরসভা কিন্তু হয়তো কিছু অফিস কাছারি থেকে কিছু নোংরা উৎপাদন হয়, কিন্তু তার পরিমাণটা খুবই কম। যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট, বিভিন্ন বাড়ি, বিভিন্ন পাড়া, বিভিন্ন জায়গা থেকে তারা নোংরাগুলো কালেক্ট করেন। পৌরসভা হলো। তারপরে কি আছে? বিভিন্ন জৈব দ্রব্য, বাজারঘাট, রাস্তাঘাটে বিভিন্ন বাড়ি থেকে জৈব দ্রব্য এগুলো হতে পারে। 6 নম্বর কি রয়েছে? স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্র থেকে যে উৎপন্ন বর্জ্যদ্রব্য বা যে বর্জ্য উৎপন্ন হচ্ছে সেটাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি। যাই হোক, সেটা আমি পরে আসছি। আমরা আগে শ্রেণীবিভাগটা একটু জেনে নিই, যে 7টা বর্জ্যদ্রব্যের উৎস সম্পর্কে আমরা জেনেছি। 6 নম্বর যদি হয় স্বাস্থ্যকেন্দ্র, 7 নম্বর কি আছে? তেজস্ক্রিয় দ্রব্য। তাই তো? এই 7টি সম্পর্কে আমরা গত ক্লাসে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি আমরা। আচ্ছা, আমাকে এবার বলো, স্বাস্থ্য কেন্দ্রে থেকে যে বজ্র উৎপন্ন হয় সেটাকে আবার নির্দিষ্ট দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি কি তোমরা জানো? আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র থেকে, হ্যাঁ, একটা হচ্ছে সংক্রামিত বর্জ্য আর একটা হচ্ছে অসংক্রামিত বর্জ্য। ঠিক আছে? তো সংক্রামিত বর্জ্য সেটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, সংক্রামিত বর্জ্য বলতে যে পদার্থগুলো, যেটা বিভিন্ন সিরিঞ্জ হতে পারে, ইঞ্জেকশন হতে পারে, গ্লাভস হতে পারে, রক্তমাখা কাপড়, গজ,
এইসব জিনিসপত্রগুলো যে কোনো জায়গায় গিয়ে যদি পরিবেশে রোগ জীবাণু ছড়িয়ে দেয়, রোগ জীবাণু ছড়ায়, সেটাই সংক্রমণ হচ্ছে। আর পরিবেশে বা স্বাস্থ্যকেন্দ্রে থেকে এই সংক্রামিত বর্জ্যের পরিমাণ কত শতাংশ? 10%, তাই তো? 10% হচ্ছে এই সংক্রামিত বর্জ্যের উদাহরণ আমরা বলতে পারি। আর একটা হচ্ছে অসংক্রামিত বর্জ্য। এই অসংক্রামিত বর্জ্যের কত শতাংশ আমরা দেখতে পাই? 90% হচ্ছে অসংক্রামিত বর্জ্য। ঠিক আছে, তো অসংক্রামিত বর্জ্য কোনগুলো? অসংক্রামিত বর্জ্য যে জিনিসগুলো হয়তো দেখা গেল পুরাতন কিছু যে কি বলবো, ইথানল হতে পারে, যেগুলো জীবাণু বহন করে না, স্পিরিট হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে, ওষুধের বিভিন্ন অবশিষ্টাংশ হতে পারে, তারপর ওষুধের যে স্ট্রিপ, যেগুলো ওষুধ খাওয়ার পরে যে স্ট্রিপটা ওগুলো থেকে নিশ্চয় জীবাণু ছড়ায় না। তাহলে এরকম বিভিন্ন পদার্থগুলো, এগুলোই হচ্ছে অসংক্রামিত বর্জ্যের উদাহরণের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, আর একটা জিনিস বলতো, শিল্পক্ষেত্র থেকে যে বর্জ্যের উৎস হয় বা বর্জ্য দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেগুলো মূলত কি কি, কোনগুলো? হ্যাঁ, শিল্পক্ষেত্র থেকে বড় বড় শিল্প কলকারখানা থেকে বিভিন্নভাবে, যদি রাসায়নিক শিল্প কারখানা হয় তাহলে রাসায়নিকের বিভিন্ন দ্রব্য জলের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক বাতাসে ছড়িয়ে পড়ছে, পরিবেশে ছড়িয়ে পড়ছে। বড় বড় শিল্প কারখানার চিমনির ধোঁয়া থেকে একটা বিরাট পরিমাণে পরিবেশে মিশে যাচ্ছে বিভিন্ন বিষাক্ত ধোঁয়া। তারপরে গরম জল কোনো কোনো শিল্পকেন্দ্র থেকে বেরোতে থাকে। তারপরে শিল্পকেন্দ্র থেকে বিভিন্ন ধরনের এই যে রাসায়নিক সম্মিলিত ছাই, এই ছাইগুলোও নির্গত হতে থাকে, তাই তো? তারপর গাড়ি বা যন্ত্রাংশ শিল্প থেকে যেগুলো বিভিন্ন স্ক্র্যাপ বের হয়, কারণ সব তো আর প্রত্যেকটা গাড়িতে বা বিভিন্ন জায়গায় সবটুকু প্রয়োজন হয় না। বিভিন্ন ক্ষেত্র থেকে সেগুলো বিভিন্ন জায়গায় কিছু দ্রব্য পড়ে থাকে অবশিষ্টাংশ হিসাবে, যেগুলো কাজে লাগানো যায় না, সেরকম বিভিন্ন ছাট পড়ে থাকে। আচ্ছা, বিভিন্ন নির্মাণ সামগ্রী থেকে বিভিন্ন ধরনের, যেমন টুকরো টুকরো ইট, বালি, এগুলোও থাকে। এগুলো শিল্পক্ষেত্রেও যেমন দেখা যায়, আবার গৃহস্থালির ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায়। ইটের টুকরো, কাঁকড়ের টুকরো বা বালি সিমেন্টের যে প্লাস্টার, সে প্লাস্টারের যে বিভিন্ন একটা মিশ্রণ অবস্থা, এগুলো কিন্তু পরিবেশকে ক্ষতি করে পরিবেশের সঙ্গে মিশে গিয়ে, তাই তো? আচ্ছা বলো তো, কৃষিকাজ করা হয়, কৃষকরা কৃষিকাজ করছে, সেখান থেকেও বলা হচ্ছে যে পরিবেশ দূষিত হচ্ছে বা পরিবেশের এখান থেকেও বর্জ্যের উৎস লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে হচ্ছে? কৃষিজ দ্রব্য থেকে। হ্যাঁ, কৃষিজ দ্রব্য থেকে যে আমরা কৃষকরা যেটা ফসল বেশি পরিমাণে উৎপাদনের জন্য কি প্রয়োগ করে বলো? সার প্রয়োগ করে, তাই না? তো এই সার বা বিভিন্ন পোকা মাকড় তাদেরকে মারার জন্য কি প্রয়োগ করে? কীটনাশক স্প্রে করে। এইরকম ধরনের সার বা কীটনাশক দেওয়ার জন্য সেগুলো জলের সাথে মিশে, সেই জল যদি সাধারণ জলের সাথে মিশে যায়, একটা দূষিত হচ্ছে সেই জলের পরিমাণ। তারপরে ফসল কেটে নেওয়ার পরে, ফল বা ফসল কেটে নেওয়ার পরে যে অংশ পড়ে থাকে গাছের মূল, কাণ্ড, সেগুলো একটা বর্জ্য হিসাবে উৎপন্ন হচ্ছে, সেগুলো বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিচ্ছে, আবার একটা বর্জ্য উৎপাদন হচ্ছে। নষ্ট হয়ে যাওয়া ফল বা কাণ্ড, সে সব গাছের তো সবটুকু প্রয়োজন হয় না, ফসলটাকে নিয়ে নেওয়ার পরে কিছু অংশ পড়েই থাকে, যেটাকে কিন্তু ব্যবহার করা যায় না। তো সেরকম সেগুলো অনেক কিছু থাকে, সেগুলো কৃষিজ দ্রব্য থেকে এগুলো পড়ে থাকে, তাই তো? আচ্ছা, এছাড়াও সার কীটনাশক বলা হলো, আবার বিভিন্ন পশুর মল মূত্র বা পশুর মৃতদেহ, এগুলো বিভিন্ন জায়গায় পড়ে থেকে এগুলো কিন্তু পরিবেশের একটা বর্জ্য উৎপন্ন হয়, তাই তো? তাহলে এই পর্যন্তই আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আর সেখান থেকে আরো আমি দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বলতো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, তাই তো?
হ্যাঁ, এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন জানুয়ারি মাস, জুন মাস আসলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তাহলে এই যে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, এর পরবর্তী অংশ থেকে তাহলে প্রথমে আমরা জেনেছি বর্জ্য কি কি হয়, কঠিন, তরল, গ্যাসীয়, কোনটা ক্ষতিকর অনুসারে জেনেছি, প্রকৃতি অনুসারে জেনেছি। তারপরে জেনেছি বর্জ্য উৎসগুলো, অর্থাৎ গৃহস্থালী, শিল্প, কৃষিজ দ্রব্য, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপর এগুলোর পরে যেটা হচ্ছে, এই যে বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে, উৎস হচ্ছে, এই বর্জ্যের উৎস হওয়ার ফলে বা উৎপন্ন হওয়ার ফলে পরিবেশে এর কি প্রভাব পড়ছে, এবং পরিবেশে সব থেকে বড় জীব হচ্ছে আমরা মানুষ। তাহলে মানুষ যেমন এই পরিবেশের ক্ষতি করছে, এবং তার পাশাপাশি এগুলো আবার মানুষকে কিন্তু বিভিন্নভাবে এই পরিবেশ থেকে আবার মানুষের শরীরে বা মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই প্রভাবগুলো আমরা আজকে আলোচনা করব এখন, যে কি কি প্রভাব এই বর্জ্যের উৎসের প্রভাবে, বর্জ্য উৎসের জন্য কি কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কি কি দূষণ হচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা যে অংশ আমরা পড়ছিলাম, অর্থাৎ 4র্থ অধ্যায়, এই 4র্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আমি তার আগে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, পরিবেশের উপরে বর্জ্য কি কিভাবে প্রভাব বিস্তার করছে, বা তোমরা কি দেখতে পাচ্ছ, তোমাদের কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তোমরা কোনটা খেয়াল করতে পেরেছো এতদিনে? হ্যাঁ, এটা পরিবেশ দূষণ তো সর্বোপরি সবকিছু নিয়ে পরিবেশ, জল, স্থল, মাটি, আমরা সবকিছু নিয়ে পরিবেশ। এবার আমরা আলোচনা করব পরিবেশের নির্দিষ্ট কোন কোন জায়গায় এই বর্জ্যের জন্য বা অতিরিক্ত হারে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। একদম শুরুতেই আমরা বলতে পারি, দেখো ছবি দেওয়া আছে, জল দূষণ বলতে পারি, ব্যাপক হারে জল দূষিত হচ্ছে, তাই তো? জল দূষণ বললেই মৃত্তিকা দূষণের কথা আমাদের অবশ্যই মনে পড়বে। এছাড়াও রয়েছে মৃত্তিকা দূষণের পাশে দৃশ্য দূষণ রয়েছে, আর কি রয়েছে, বায়ু দূষণ রয়েছে। তাহলে এত কিছু দূষণ হয়, মানুষের স্বাস্থ্যের অবনতি হবে, এটা একটা সবচেয়ে অন্যতম বড় প্রভাব যেটা। আর আমাদের বিজ্ঞানের সব থেকে বড় আশীর্বাদ ছিল, কিন্তু এখন সেটা খুব বাজে দিকে চলে গেছে, এটা হচ্ছে প্লাস্টিকের দ্বারা দূষণ। তো এইগুলো আমরা ধীরে ধীরে জানবো। ঠিক আছে? তো চলো আজকে আমাদের নির্দিষ্ট যে অংশ সেটা আমরা শুরু করি। প্রথমেই আমরা জানবো হচ্ছে জল দূষণ সম্পর্কে। ঠিক আছে? আর সেই জল বা আমরা যে দূষণ সম্পর্কে আলোচনা করছি, আজকে অংশ সম্পর্কে আলোচনা করবার সময় কারোর যদি কোথাও কোনো সমস্যা হয়, আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে? আমি সেই জায়গাটাকে তোমাদের আরো একবার করে বলে দেবো। তাহলে প্রথমে আমরা জল দূষণ সম্পর্কে একটু জানি। তো বলা হচ্ছে পরিবেশের উপরে বর্জ্যের যে প্রভাব, বিভিন্ন উৎসের বিভিন্ন বর্জ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশের কিন্তু ক্ষতি করছে বা ক্ষতি করে থাকে। ঠিক আছে? জল দূষণ, প্রথমেই আমরা জল দূষণ সম্পর্কে আলোচনা করবো। তো দেখো, এত ছবি আমি দিয়েছি এখানে, অনেকগুলো ছবি তোমাদের সামনে রেখেছি। তো ছবিগুলো দেখে তোমরা সহজেই বুঝতে পারছো, এই যে প্রথম যে ছবিটা দেখো, কলকারখানার নোংরা জল এসে সরাসরি সমুদ্র বা নদীতে গিয়ে পড়ছে, এটাও একটা প্লাস্টিক, নোংরা দূষিত জল। এটা দেখো আমাদের মানে বাড়ির চারিপাশে বা বাড়ির পার্শ্বস্থ অঞ্চলে যে বিভিন্ন খাল, বিল, ছোটখাটো নদী নালা, এগুলো এরকম ভাবে ভরে থাকে। এই একটা ড্রেন, এটা একটা ব্রিজের তলার অবস্থা, এটা একটা পুকুরের পাশের অবস্থা। এটা দেখো কিভাবে নোংরাগুলোকে বিভিন্ন জায়গায় কালেক্ট করা হচ্ছে, পুকুরের ঘাটে বা নদীর ঘাটে বিসর্জনের পরের বিভিন্ন অবস্থা, কৃষিজ ক্ষেত্রের অবস্থা, এবং সমুদ্রের তলার অবস্থা যদি আমরা দেখি, এটাতে জলের লেয়ার, সমুদ্রের তলার অবস্থা যদি দেখি, দেখো প্লাস্টিকে কিন্তু ভরে গেছে, যেগুলো মৎস্য
এবং সামুদ্রিক বিভিন্ন প্রাণী বা জলজ বিভিন্ন প্রাণীরা তারা কিন্তু ব্যাপকভাবে মানে কি বলবো অস্তিত্বের শিকার হচ্ছে। তারা তাদের খাদ্য পূরণ করতে গিয়ে এই প্লাস্টিক বা এদের মধ্যে আটকে যাচ্ছে, তারা তাদের মানে মৃত হয়ে যাচ্ছে এর ফলে। তো কোন কোন ক্ষেত্রে হচ্ছে? শহরের নর্দমা এবং কলকারখানার নোংরা, শহরের নর্দমার জল একটা যাচ্ছে, কলকারখানার নোংরা বিষাক্ত জল সরাসরি গিয়ে কোথায় গিয়ে মিশছে? নদী, জলাভূমি এবং সমুদ্রে মিশে যাচ্ছে। এবং এই যে উন্মুক্ত আবর্জনা, এই আবর্জনা যেগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে ভ্যাট রয়েছে, দেখবে রাস্তার পাশে পাশে বড় বড় ভ্যাট রয়েছে, সেখানে গিয়ে নোংরা ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এই সব জায়গাগুলো তো একটা নির্দিষ্ট সময় থাকতে থাকতে বিভিন্ন ফল মূল শাকসবজিগুলো পচে যায়, সেখান থেকেও একটা রস নির্গত হয়, সেগুলো বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে সেগুলোও কিন্তু নর্দমার সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে নদী নালা আবার জলাশয়ে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এই বৃষ্টির জল স্রোত, বৃষ্টির যে জল, বৃষ্টির জলের সাথে দেখা গেল মাঠের ওপরে বা ভূমির ওপরে বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকের আবর্জনা যেগুলো থাকে, সেগুলো কি হচ্ছে? সব জলের সঙ্গে বাহিত হয়ে কি হচ্ছে? নিকটবর্তী নদী বা খাল বিল জলাশয়কে দূষিত করছে। দেখবে বর্ষাকাল একটু বর্ষা হলেই ড্রেনের মুখ আটকে আছে। ড্রেনের মুখ যদি পরিষ্কার করতে যাও, কোনোদিন পরিষ্কার করেছো কিনা জানি না, দেখবে ড্রেনের মুখ পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে এত এত প্লাস্টিক বের হচ্ছে। তার মানে যে এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো গিয়ে সেখানে গিয়ে সম্পূর্ণ জলের স্রোতটাকে কিন্তু আটকে দিয়েছে। ড্রেনের জল উপচে যাচ্ছে, রাস্তায় জল রাস্তায় চলে আসছে, তাই না? এবং শুধু এই প্রভাবের জন্যই পানীয় জল ব্যবহার অযোগ্য হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, জল দূষিত হয়ে যাওয়ার ফলে বাস্তুতন্ত্র যে রয়েছে, নদীর যে বাস্তুতন্ত্র, জলের বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাস্তুতন্ত্র যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রভাব কিন্তু সরাসরি আমাদের মানুষের ওপরেও এসে পড়বে, কারণ আমরা তো সবাই তো বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল, সব বাস্তুতন্ত্রের মধ্যে অন্তর্গত। এবং মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, অর্থাৎ এই যে মাছ যে ডিম দিয়ে পরের যে পোনা ফুটে বাচ্চা বের হয় বা বড় আবার মাছ বড় হবে, সেই মাছের প্রজনন ক্ষমতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। আর মাছের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে গেলে কি হবে? তাহলে মাছের উৎপাদন হবে না। আর এই যে প্রত্যেক দিন যে কুইন্টাল কুইন্টাল মাছ দেখবে বাজারে বসে, তাহলে ধীরে ধীরে মাছের পরিমাণও কমে যাবে। মাছের পরিমাণ কমে যেতে থাকলে কি হবে? মাছের দামও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং এগুলো তথা আমাশা তথা পেটের রোগ এর ফলে হচ্ছে বা হতে পারে। ঠিক আছে? দেখবে এই যে জল দূষণ, আমাদের ভারতবর্ষে আমরা গঙ্গা নদীকে এত পবিত্র নদী বলে মনে করি বা মনে করা হয়, সেই গঙ্গা নদী যেন মনে হয় যে পৃথিবীর মধ্যে একটা অন্যতম দূষিত একটা নদী রূপে দেখা যায়। কারণ গঙ্গা নদীর চারিপাশে যে বৃহৎ জায়গা জুড়ে, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন জায়গায়, সেটা কোনো রাজ্যে নির্দিষ্ট করে নয়, সেখানে বিসর্জন হচ্ছে, গবাদি পশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মানে মরে গেলে মৃতদেহকে ছুঁড়ে ফেলা হচ্ছে। কোনো কোনো জায়গায় গঙ্গার পাশে শ্মশান ঘাট রয়েছে, বার্নিং ঘাট রয়েছে। তো এই যে বিভিন্ন শ্মশান ঘাট বা বিভিন্ন ঘাট থেকে দেখবে নোংরাগুলো সরাসরি নদী থেকে ফেলে দেওয়া হচ্ছে। এবং তোমরা যদি গঙ্গার পাড়ে তোমরা যদি কোনোদিন গিয়ে থাকো, তো সেখানে দেখবে গঙ্গার চারিপাশ জুড়ে নোংরা পড়ে রয়েছে। তবে এখন কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন হয়েছে, গঙ্গার ঘাটকে সুন্দর করে দেওয়া হয়েছে বসার জন্য, বসে সেখানটাতে মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। তবে এগুলো প্রথম থেকে যদি মানুষ একটু সচেতন হতো, সব জায়গারই মানুষ সচেতন হতো, তাহলে কিন্তু এই দূষণ, মানে বিশেষ করে গঙ্গা নদীর এই দূষণ কিন্তু হয়তো আমাদের এত ক্ষতির সম্মুখীন হতে হতো না। ঠিক আছে? তো গঙ্গা দূষণকে নির্মূল করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান বা নমামি গঙ্গা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এগুলো শুরু করা হয়েছে, যাতে গঙ্গাকে পবিত্র রাখা যায়, পরিশুদ্ধ রাখা যায় এবং একদম স্বচ্ছ রাখা যায়। সেই জন্য জল দূষণ সম্পর্কে যেটুকু বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, জল দূষণের পরে
আমরা যে দূষণ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ। ঠিক আছে, এই মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ, এই মাটি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে বাঁচিয়ে রেখেছে বলো তো? একদম ঠিক, কারণ মাটিতেই কিন্তু যাবতীয় ফসল, যাবতীয় শস্যাদি সব কিন্তু এই মাটিতেই উৎপাদন হয়। তারপরে আমরা এই মাটি থেকেই তার সেই ফসল ফলার পরেই তারপরে সেই ফসলগুলো আমরা সংগ্রহ করি এবং নিজেদের প্রত্যেকদিন দৈনন্দিন যে খাদ্য হিসাবে ব্যবহার করছি। তাহলে এই মৃত্তিকা দূষণ যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে কি ক্ষতিকর প্রভাব হতে পারে তোমাদের মনে হয়? মৃত্তিকার স্বাভাবিক গুণ বা উর্বরতা নষ্ট হয়ে যায়, তাই তো? এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মৃত্তিকার উর্বরতা নষ্ট হয়ে গেলে কি হবে? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, উদ্ভিদ সঠিক হারে বৃদ্ধি হতে পারবে না, গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য মৃত্তিকার দূষণ যাতে না হয় সেদিকে কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে নজর রাখতে হবে। তো কি কি জায়গা থেকে মৃত্তিকা দূষণ হচ্ছে বা কিভাবে হচ্ছে দেখি আমরা। দেখা গেল এই যে গৃহস্থালী বিভিন্ন নোংরা, সেগুলো যেমন ফেলছি আমরা, হাসপাতাল, গৃহস্থালী, কারখানা থেকে নির্গত জৈব এবং অভঙ্গুর, বিশেষ করে কারখানা পার্শ্বস্থিত যে জায়গাগুলো রয়েছে, এই কারখানাগুলোর কাছেই থাকে যে কারখানাগুলোর বলাই থাকে যে তারা এই জল যখন পরিবেশে নিক্ষেপ করবে বা ফেলবে তখন ফিল্টারের সাহায্যে ফিল্টার দিয়ে সে জলকে পরিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করার পরে তারপরে সেই জলকে পরিবেশে নিক্ষেপ করতে পারবে। কিন্তু অনেক সময় সেই নিয়মগুলো মানা হয় না এবং সেক্ষেত্রে গরম জলও নির্গত করা হয় বিভিন্ন কলকারখানা থেকে। কারখানা থেকে যে ব্যাপক পরিমাণে স্ক্রাপ, একটা বর্জ্য দ্রব্য, সেগুলো কোনো পরিশুদ্ধ ছাড়াই যেখানে সেখানে তারা অনেক সময় ফেলে রাখে। সব কারখানায় বিভিন্ন এগুলো থাকে, দেখা গেছে। তার জন্য কিন্তু এগুলো মাটিতে মিশতে পারে না। ধাতব পদার্থ, আমরা তো আগের দিনই জেনেছি যে প্লাস্টিক, যে কোনো কঠিন পদার্থ সেগুলো সহজে মাটিতে মিশে যেতে পারে না। যে পদার্থগুলো মাটিতে মিশে যায় তার জন্য পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, মাটিরও কোনো ক্ষতি হচ্ছে না, তারা সেগুলোকে বিয়োজিত হয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যাকটেরিয়া হোক, ছত্রাক হোক, বিভিন্ন কিছু দ্বারা সেগুলো মাটিতে মিশে যাচ্ছে। মাটিতে মিশে গেলে সেখান থেকে আর রাসায়নিক পদার্থ বা উৎপন্ন সেখান থেকে হয় না, সেখান থেকে সরাসরি তারা মাটিতে মিশে যাচ্ছে বিয়োজিত হয়ে। ঠিক আছে, কিন্তু এছাড়াও এই কারখানা, যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি উৎপন্ন হচ্ছে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার ফলে কি হচ্ছে? বায়ুমণ্ডলে মিশে গিয়ে যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে এগুলো তখন আর সাধারণ বৃষ্টিরূপে আমাদের পৃথিবীতে কিন্তু আসছে না। কি বৃষ্টি হচ্ছে সেগুলো? অ্যাসিড বৃষ্টি রূপে। একদম ঠিক ধরেছো, অ্যাসিড বৃষ্টি রূপে, অর্থাৎ যেটা বলা হয় অম্ল বৃষ্টি রূপে। এই অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবীতে বা মাটিতে পড়ে এবং এই বৃষ্টি যদি মাটিতে সরাসরি পড়ে তাহলে মৃত্তিকার স্বাভাবিক গুণাগুণ কিন্তু অবশ্যই, এবং এখানে শুধুমাত্র মৃত্তিকার স্বাভাবিক ধর্ম উর্বরতাই নষ্ট হয় না, এখানে মৃত্তিকা কিন্তু বন্ধ্যা হয়ে পড়ে, মৃত্তিকা নষ্ট হয়ে যায়, উর্বরতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে আমরা এই ছবিটা কিন্তু আমরা আমাদের চারিপাশে অবশ্য দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই বিভিন্ন মাঠে ঘাটে প্লাস্টিকের এরকম পড়ে আছে, প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য, কৌটা প্লাস্টিক, মাঠের মধ্যে প্লাস্টিক এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাংঘাতিকভাবে। তারপরে এই যে প্লাস্টিক পড়ে থাকার জন্য দেখো উর্বরতা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, মাটি খরার পরিণত হয়েছে। ঠিক আছে, এই অবস্থাগুলো আমরা দেখতে পাই। তাহলে আমরা জল দূষণ এবং মাটি দূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং এখানে আমরা বুঝতে পারছি যে এই প্রভাবে কিভাবে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, জল দূষণ জানলাম, মৃত্তিকা দূষণ জানলাম, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ু দূষণ। দেখো, বায়ু দূষণ সম্পর্কে আলাদা করে তোমাদেরকে বিরাট কিছু ধারণা দেওয়ার নেই, তোমরা ইতিমধ্যেই বায়ু দূষণ সম্পর্কে অনেকটাই জানো এবং এই রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে এই শীতকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স,
অর্থাৎ বিভিন্ন জায়গায় বায়ুর যে মাত্রা, স্বাভাবিক মাত্রা হওয়া উচিত, বিশেষ করে দিল্লিতে, ভারতবর্ষের মধ্যে দিল্লি শহরে সব থেকে খারাপ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সবসময় মনে হচ্ছে যেন কুয়াশা বা শিশির ঢেকে রয়েছে, মানে এতটাই বায়ুর যে স্বাভাবিক মাত্রা থাকা উচিত এটা একদমই নেই। ঠিক আছে, যার জন্য ব্যাপক হারে, এবং এখানটায় হওয়ার কারণও হচ্ছে প্রচুর পরিমাণে দূষিত হয়ে গেছে। এবং এই যে ঠিক এই সময়টা ফসল কেটে নেওয়ার পরে, ধান বা গম কেটে নেওয়ার পরে এই পাঞ্জাব হরিয়ানাতে কি করা হয়, ফসলকে পুড়িয়ে দেওয়া হয়, মানে ফসল পুড়িয়ে না, ফসল কেটে নেওয়ার পরে ফসলের যে অবশিষ্ট অংশ সেগুলো তারা পরবর্তী ফসল উৎপাদন করবে বলে সেগুলোকে তারা পুড়িয়ে দেয়। এর জন্য ব্যাপক পরিমাণে একটা ধোঁয়া বা ছাই এগুলো কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে এসে এই বাতাসে মিশে যাচ্ছে, এবং যার জন্য বাতাসের এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তা বায়ু দূষণ কি ভাবে হচ্ছে দেখো, এই যে যেটা বললাম, উন্মুক্ত আবর্জনা স্তূপ পোড়ানো হলে, অর্থাৎ যেখানে সেখানে আবর্জনা, আমরা প্লাস্টিক পুড়িয়ে দিচ্ছি, যে প্লাস্টিকটা আমাদের কাছে নোংরা মনে হচ্ছে, এই প্লাস্টিকটাকে পুড়িয়ে দেওয়া হলো, প্লাস্টিকটা পুড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, সেইখান থেকে একটা গন্ধ, একটা তীব্র গন্ধ এবং কালো ধোঁয়া এটা কিন্তু পরিবেশে গিয়ে মিশে যাচ্ছে, যেটা মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকর একটা প্রভাব ফেলে। তা গন্ধ, নানা কটু গন্ধ, নানা রকমের গ্যাস, ছাই বায়ু এগুলো কলুষিত করে। আবার জৈব দ্রব্যগুলিও পচে গিয়ে বায়ুকে দুর্গন্ধময় করে তোলে। যে মানে যে অংশগুলো পচে যায়, যে শাকসবজি খোসা, ফসলের পচা ফসল বা পচা ফল যেগুলো পচে গেছে, সেগুলো কিন্তু একটা গন্ধ একটা বেরোয়, বাজে একটা গন্ধ। তো কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, যানবাহন, এগুলো গ্রিন হাউস গ্যাস, ছাই, কার্বন কণা, বাষ্প, তাপ বায়ুতে যুক্ত করে বায়ু দূষিত করে ভূ উষ্ণায়ন ঘটায়। ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু শুধুমাত্র এই গ্রিন হাউস গ্যাস কোত্থেকে নির্গত হয়, গ্রিন হাউস গ্যাস এটা কিন্তু আমাদের মানে গ্রিন হাউসের যে বিভিন্ন, কার্বন ডাইঅক্সাইড অন্যতম একটা গ্রিন হাউস গ্যাস, তারপরে তোমার সিএফসিও একটা অন্যতম, সিএফসির মধ্যে একটা দায়ী। এরকমভাবে শুধুমাত্র বায়ু যে দূষিত হয় তাই নয়, এই বায়ু দূষিত হলে বায়ুতে তাপমাত্রার পরিমাণ বাড়লে সর্বোপরি কিন্তু পৃথিবীর উষ্ণায়ন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সেটা তোমরা এখন বুঝতে পারছো যে কয়েক বছর আগে, 2-4-5 বছর আগে বায়ুর যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা ছিল, এখন তাপমাত্রা কতটা পরিমাণ হেরফের হয়েছে। আমরা যতই বাইরে বলে থাকি যে এসি বা ফ্রিজ এর থেকে যে সিএফসি নির্গত হচ্ছে, বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা আমরা বলছি, কিন্তু এর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ গরম সহ্য করতে পারছে না, প্রত্যেক বছর মানুষ আরো বেশি করে এসি লাগাচ্ছে। তো এর ফলে পরিবেশ স্বাভাবিকভাবে ব্যাপক পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে। কি কারণ দেখো, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ধোঁয়া, এই যে আবর্জনা পোড়ানোর ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এটা কোনো জায়গায় জল মানে বিভিন্ন কলকারখানার ধোঁয়া, এটা হচ্ছে কোথাও যে দাবানলের ক্ষেত্রে হতে পারে, অ্যাসিড বৃষ্টি হতে পারে, অ্যাসিড বৃষ্টি মিশে গিয়ে পড়ে ফলে এই গাছের ব্যাপক পরিমাণে ক্ষতি করছে। গাছ ক্ষতি হওয়া মানে কিন্তু সমগ্র বাস্তুতন্ত্রের ক্ষতি হয়ে যাওয়া। সালফার ডাই অক্সাইড নির্গত হচ্ছে এখান থেকে। এখান থেকে কিভাবে হচ্ছে দেখো, এই যে শহরের ওপর নির্ভর করছে, বিভিন্নভাবে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, মানে জঙ্গলের ওপর থেকে শুরু করে ভলক্যানোর যে ধোঁয়া, লাইটনিং, সেগুলো থেকে হচ্ছে, মোবাইল, এরোপ্লেনের এই ধোঁয়া নির্গত হচ্ছে, মোবাইলের টাওয়ার থেকে একটা তেজস্ক্রিয় নির্গত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, সব রকম ভাবে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিক দূষণ। দেখো, প্লাস্টিক দূষণ, আমি এগুলো জানার আগে এটা একটু বলি। প্লাস্টিক দূষণ বর্তমানে মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ। কেন বিপদ? দেখো, যত্রতত্র প্লাস্টিক, এবং আমরা প্রতিদিন এটাকে আলোচনা করছি কিভাবে প্লাস্টিক ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। দেখো, সামুদ্রিক প্রাণীরা, তারা নিজেদের যে জায়গা, তাদের নিজেদের যে চলাফেরার জায়গা, সেটাকে বাধার সম্মুখীন হয়ে যাচ্ছে এই প্লাস্টিকের জন্য। যদি আমাদের চলার ক্ষেত্রে, আমাদের জায়গার চলার ক্ষেত্রে বা ঘুরে বেড়ানোর ক্ষেত্রে যদি কোথাও বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের কি ভালো লাগবে সেই জিনিসটা? লাগবে না, তাহলে আমাদেরও অসুবিধার সম্মুখীন হতে হবে।
তো এখানেও দেখো একই রকম ভাবে সামুদ্রিক, এই যে সমুদ্রের নিচে দেখো কিভাবে প্লাস্টিকের পরিমাণ ছড়িয়ে পড়ছে, যার জন্য সামুদ্রিক বিভিন্ন প্রাণী, জলজ বিভিন্ন প্রাণী তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পলিউটেড বাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তাহলে যে প্লাস্টিককে আমরা একমাত্র ব্যবহার করি, কিন্তু যে দ্রব্যগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি, যেমন স্টিলের গ্লাস, একটা স্টিলের গ্লাস বাড়িতে থাকলে তুমি সারা জীবন ব্যবহার করতে পারবে, কিন্তু এটা প্লাস্টিকের গ্লাস, তুমি কি সেটা সারা জীবন ব্যবহার করতে পারবে? একবার জলকে সেটা কি করবে, ফেলে দেবে সেটা। তাহলে এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জন্য কিভাবে পরিবেশ, বা জলের বোতল, যে জলের বোতল 10 টাকা 20 টাকা দিয়ে আমরা বাইরে বেরিয়ে জলের বোতল আমরা কিনছি, ব্যবহার করছি, আবার সেগুলোকে পরিবেশের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তাহলে সেগুলো কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এবং এই যে প্লাস্টিক শুধুমাত্র যে পরিবেশকেই ব্যাপক, দেখো কি ব্যাপক পরিমাণ প্লাস্টিক ছড়িয়ে রয়েছে, দেখো দীর্ঘকাল ধরে, এবং এই যে প্লাস্টিক এটা কিন্তু কখনোই নষ্ট হয় না, মানে দেখা গেছে সমীক্ষা করে যে 500 বছর 700 বছর 1000 বছর ধরে ওই প্লাস্টিক নষ্ট হচ্ছে না, যা হতে পারে না, হবেও না। তো অবিকৃত থেকে যাচ্ছে, পোড়ানোর ফলে কটু গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোলে জল মাটি বায়ুকে একসঙ্গে দূষণ করছে, একে প্লাস্টিক ঘটিত দূষণ বলা হচ্ছে। ঠিক আছে, তো এই প্লাস্টিকের ক্ষেত্রে একটা কথা মনে পড়লো, যেটা হচ্ছে যে কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, 19-20 সাল নাগাদ, যখন কেরালাতে ব্যাপক যে বন্যা হয়েছিল, সেই বন্যাতে কি হয়েছিল, আমরা বলি না গিভ অ্যান্ড টেক, বলি তুমি যদি কিছু দাও তুমি কিন্তু সে ফেরত পাবে। তো মানুষ যেমন, মানব সভ্যতা যেমন এই নদী সমুদ্রে যত্রতত্র হারে ব্যাপক হারে প্লাস্টিক নিক্ষেপ করেছিল, তো তখন বন্যা হলো, তখন কি করলি প্লাস্টিকের পুরো অংশ, বিভিন্ন আমরা পেপারে বা নিউজে ছবি দেখেছিলাম, এই প্লাস্টিকের ব্যাপক পরিমাণ অংশ সেগুলো কিন্তু আবার এই সমুদ্র বা প্রকৃতি সেটা কিন্তু আবার মানুষের দিকেই ফিরিয়ে দিয়েছে। মানে সে মানুষ বিভিন্ন দিন একটা একটা করে ফেলেছে, সেটা প্রকৃতি কি করলো, সেটাকে আবার একসঙ্গে এক জায়গা করে সব তোমার দিকেই আবার ফেরত দিয়ে দিল, এবং এটাকে শিক্ষা দিল যে তুমি যদি দাও তার জন্য তোমাকে এর ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমাদেরকে সেই জন্য প্লাস্টিক দূষণ যাতে না হয়, আমাদেরকে সেই জন্য সচেতন হতে হবে, এবং শুধু নিজে সচেতন হলে হবে না, পারিপার্শ্বিক লোককে, আমরা যাদেরকে চিনি জানি তাদেরকেও কিন্তু একই রকম ভাবে সচেতন করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্লাস্টিক দূষণের ফলে কি কি হচ্ছে সেগুলো আমরা একটু দেখি, বা কিভাবে ক্ষতি হচ্ছে। প্লাস্টিক একটি কৃত্রিম জৈব যৌগ, যা পচনশীল নয়, ক্ষয়প্রাপ্তও হয় না, ফলে দীর্ঘকাল ধরে জমি, নদী, নালা, নর্দমা, খাল ক্রমশ কি হচ্ছে ভরাট হতে থাকছে, অর্থাৎ নিচু জমি ধীরে 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 ভরাট হয়ে যাচ্ছে, এবং জমি কি হচ্ছে চাষযোগ্য অযোগ্য হয়ে চাষের যোগ্য আর থাকছে না। ঠিক আছে, এটা একটা গেল। প্লাস্টিক পলিথিন নর্দমায় জমে স্বাভাবিক জল নিকাশ ব্যাহত করে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই প্লাস্টিকগুলো ড্রেন বা পাইপের মুখে এমনভাবে আটকে যাচ্ছে যে জল নিকাশটা স্বাভাবিক হচ্ছে না, সেগুলো ব্যাহত হয়ে যাচ্ছে, এবং সামান্য বৃষ্টিতে রাস্তার নোংরা জলও জমে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমরা। মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির উর্বরতা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ব্যাপক হারে উর্বরতা হ্রাস পেয়ে যাচ্ছে, এবং বৃষ্টির জল মাটিতে চুইয়ে প্রবেশ করতে পারছে না। তাহলে একটা জায়গায় যদি প্লাস্টিক, আমরা তুমি দেখবে প্লাস্টিকের মধ্যে যদি জল নিয়ে যাই, সেই জলটা তো প্লাস্টিকের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু তুমি কাগজের মধ্যে জল নিলে কাগজের মধ্যে কি জল থাকবে? থাকবে না, জল চুইয়ে বিভিন্নভাবে সেই সেই অংশ থেকে চলে যাচ্ছে। তাহলে এই প্লাস্টিক যদি কোনো একটা জায়গায় পড়ে থাকে, তার উপর যদি জল পড়ে, তাহলে সেই জায়গা থেকে কি মৃত্তিকার ভেতরে জল চুইয়ে যেতে পারবে? যাওয়ার সম্ভাবনা একদমই নেই, তাই না? তাহলে দেখো এইরকম ভাবে কিন্তু, এবং যদি মাটির তলায় যদি জল না যায়, তাহলে ভৌম জলের যে স্তর, আমরা যে বাড়িতে সবার বাড়িতে যে পাম্প সেট লাগানো রয়েছে, ভৌম জল নিচ থেকে তুলছি, সেই ভৌম জলের ভান্ডার ধীরে ধীরে কি হবে, নিঃশেষ হয়ে যাবে, জল যদি না যেতে পারে, এবং এর ফলে মাটির জলস্তর হ্রাস পাবে। দেখবে আমরা গ্রীষ্মকাল যখনই আসবে, এই যে শীতকালের পরপর গ্রীষ্মকাল আসছে, দেখবে জলস্তর কিন্তু আর জল উঠতে খুব
যতক্ষণ না আবার বৃষ্টি বা বর্ষার সময়টুকু আসছে, জল কিন্তু আসতে আবার অনেক সমস্যা হয়। প্লাস্টিক বা পলিথিনের প্যাকেট থাকা খাদ্যদ্রব্য মানুষের স্বাস্থ্যের প্রভূত ক্ষতি করে। এটা আমরা সবাই মোটামুটি জানি যে একটা প্লাস্টিকের মধ্যে খাদ্য থাকলে সেই খাদ্য যদি আমরা গ্রহণ করি, সেটা কিন্তু মানুষের স্বাস্থ্যে সরাসরি আঘাত করে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায়, হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, বিভিন্ন জায়গায় সব কিন্তু প্লাস্টিকের মধ্যে করে নিয়ে গিয়ে গরম ভাত নিয়ে যাচ্ছে, তরকারি তুমি পার্সেল করে নিয়ে যাবে, প্লাস্টিকের কোনো জিনিসের মধ্যে দিয়ে প্লাস্টিককে মানে খাবারটা নিয়ে গিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন দোকানদার প্লাস্টিকের মধ্যে করে বাড়ি থেকে তাদের রান্না করা যাবতীয় সরঞ্জাম প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আসছে, আদা বাটা, রসুন বাটা সবই, কিন্তু সেগুলো সরাসরি আমরা আবার খেয়ে নিচ্ছি। এগুলো কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। আর কি হচ্ছে, সর্বোপরি প্লাস্টিক পোড়ালে কটু গন্ধ মানুষের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটায়। তাহলে এটাও একটা আরো খারাপ জিনিস, যেটা তুমি দেখবে, তোমরা প্লাস্টিক পুড়িয়েছো তো, যে প্লাস্টিক পোড়ালে কেমন একটা গন্ধ বের হয় না, খুব বাজে গন্ধ, এবং একটা তীব্র কালো ধোঁয়া গল করে বেরোতে থাকে, যেটা পরিবেশ সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় সেই জায়গাটা। তাহলে এই হচ্ছে প্লাস্টিক দূষণ সম্পর্কিত বিস্তারিত ধারণা। ঠিক আছে। দৃশ্য দূষণ, বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে, অর্থাৎ দৃশ্য দূষণ। দৃশ্য দূষণ কোনগুলো? আমি যেটাই দেখছি সেটাই দৃশ্য, তো যেটাই দেখছি রাস্তাঘাটে বাইরে গিয়ে যা দেখছি সেটাই দৃশ্য। এবং তুমি যদি তোমার চোখের দৃষ্টিভঙ্গি যদি খারাপ কিছু দেখো, কোনো নোংরা আবর্জনা খারাপ কিছু দেখো, তাহলে সেটাই দূষণ, তো সেটাই দৃশ্য দূষণ নামে পরিচিত। যখনই আমরা দৃশ্য দূষণ দেখছি বা একটা বাজে জিনিস দেখছি, নোংরা জিনিস দেখছি, জায়গাটা বাজে, কেমন একটা মনে হচ্ছে, তোমার শরীরের মধ্যে কোনো একটা খারাপ খারাপ মনে হয়। তো সেই জন্য কি বলা হচ্ছে, গৃহস্থালির চারিপাশের, বাজারঘাটের চারিপাশে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন সরকারি হসপিটাল, বিভিন্ন জায়গায় দেখবে নোংরা ডাঁই করে পড়ে আছে, রাস্তার পাশে বড় বড় ভ্যাট করে সেখানে পড়ে রয়েছে, বিভিন্ন কৃষিজ কঠিন বর্জ্য স্থানীয় পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করছে। এইভাবে দৃশ্য দূষণ ঘটিয়ে মানসিক অবসাদ সৃষ্টি হচ্ছে। তো দেখো, এই যে ছবিটা দেখো রাস্তার পাশে, এরকম আমাদের এখানেও দেখেছি, এটা পরিচিত ছবি, এরকম নোংরা পড়ে, দেখো লোকটা যাচ্ছে, শুধু এই লোকটা নয়, আমরাও যদি এখান দিয়ে যাই, নাকে কিন্তু ওই আঙুল দিয়ে রাস্তা পার হতে বাধ্য হচ্ছে। দেখো কত ভালো রাস্তা, চারিদিকে গাছপালা রয়েছে, এখানটায় কিন্তু নোংরা একটা ঢিপি করে রাখা হয়েছে। এই রাস্তায় এখানে দেখো ড্রেন রয়েছে হয়তো নিচে, বা ড্রেন যদি নিচে থাকে তাহলে উপরে একটা জালি দিয়ে ড্রেনটাকে, যে জলটা, যে রাস্তা জলটা পাস হয় সেই জন্য রাখা হয়েছে। কিন্তু দেখো এখানে এই যে অংশ থেকে দেখো পুরোটা রাস্তার ধার জুড়ে কিভাবে নোংরাগুলোকে ফেলে রাখা হয়েছে, যার জন্য তো জল, বৃষ্টি হলে এখানে সহজে জল দাঁড়িয়ে যাবে যদি পরিষ্কার না করা যায়, তাই না? তাহলে এটা হচ্ছে দৃশ্য দূষণ হয়ে গেল। তাহলে আমরা কটা দূষণ সম্পর্কে আলোচনা করলাম? দূষণ সম্পর্কে প্রথমে আলোচনা করলাম জল দূষণ, তারপরে আলোচনা করলাম মৃত্তিকা দূষণ, তারপরে বায়ু দূষণ, তারপরে প্লাস্টিক দূষণ, আর এখন হচ্ছে দৃশ্য দূষণ। এরপরে আমরা যে দূষণ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য অবনতি। তাহলে পরিবেশে অত্যাধিক মাত্রায় বর্জ্যদ্রব্য পুঞ্জীভবন হওয়ার ফলে কি হচ্ছে, মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে। দেখবে একটা জিনিস একটু পর্যালোচনা করে, আজকালকার যুগে আমরা এই কম বয়সী মানুষেরা বা তোমরাও যে হারে স্বাস্থ্যের অবনতি ঘটছে, শরীর খারাপের প্রবণতা দেখা দিচ্ছে, আগেরকার দিনে ঠাকুরদা ঠাম্মারা এতটা কিন্তু শরীর খারাপ হতে দেখা যেত না। কারণ কি, পরিবেশের এই যে অবনমন, পরিবেশের দূষণ, বিভিন্ন ক্ষেত্রে ভেজাল খাবার, নষ্ট হয়ে যাওয়া খাবার, রেস্টুরেন্টের খাবার, ফাস্ট ফুড, সেগুলো মানুষ খাচ্ছে, যার জন্য মানুষের কিন্তু দিনের পর দিন এই শরীরের অবনতি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করছে। দেখো এখানে এয়ার পলিউশনের জন্য কি হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা শ্বাস প্রশ্বাস কি সাহায্যে নিই, ফুসফুসের সাহায্যে, ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, গন্ধ এসে সেগুলোকে আবার হাড়ে করতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, এরকম সমস্যা। দেখো প্লাস্টিকের জন্য, প্লাস্টিকের জন্য স্বাভাবিকভাবে মাথা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যেটা পোড়ানোর ফলে হচ্ছে। এবং এই প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য যদি এই খাদ্যের সঙ্গে মিশে যায়, সেগুলো
তোমার লিভারে গিয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরকম ক্ষতিকর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি কি রোগ হচ্ছে? আমাশা হতে পারে, চর্মরোগ হতে পারে, টাইফয়েড হতে পারে, যক্ষা। অর্থাৎ পরিবেশ দূষণের ফলে এগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদের শরীরে দেখা দিচ্ছে। এছাড়াও জন্ডিস, টিটেনাস, হেপাটাইটিস, আর পেট এবং ফুসফুস ও চোখের রোগও কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে যে কোন কোন দূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হয় সেটা একটু তোমাদেরকে একটু বলে দিই। সীসা দূষণ, এটা শর্ট প্রশ্নের জন্য তোমাদের জেনে রাখার জন্য খুবই প্রয়োজন। সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া হয়। এই যে ডিসলেক্সিয়া অর্থাৎ এটা যারা সাধারণ মানুষ তারা এই জিনিসগুলোকে এরকম ভাবে দেখতে পাচ্ছে সুন্দরভাবে, আর এটা হলো সব মাথার মধ্যে পেঁচিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। তারে জামিন পার সিনেমাটা মনে আছে আমির খানের? সেখানে দেখবে যে বাচ্চাটা সে কিন্তু এরকম রোগের শিকার হয়েছিল। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মিনামাটা। দেখো শরীরে হাত পা বেঁকে গেছে, এই যে মিনামাটা রোগ হচ্ছে, এই যে গাঁটে গাঁটে বেঁকে গেছে। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই দেখো, ইটাই রোগ হয়েছে, দেখো মেরুদণ্ড ভেঙে গেছে ইটাইটের ফলে, দূষিত হওয়ার ফলে। ঠিক আছে। ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস, এই যে দাঁতের অবস্থা দেখো, দাঁতের যে ক্যালসিয়াম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর্সেনিক দূষণ, যেটা আমরা জল খাচ্ছি, অতিরিক্ত পরিমাণে যদি আর্সেনিক মিশ্রিত জল খাই তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এই যে হাতে পায়ের চামড়া কালো কালো হয়ে যায়, এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যে 6টি দূষণ সম্পর্কে, যেন 5টি দূষণ, তার মধ্যে একটা স্বাস্থ্য অবনতি অর্থাৎ তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, খুব ভালো। তাহলে এরপরে এইখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেখেছি। দেখো এই প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো আলোচনা করে আসবে, বুঝে আসবে। আমি পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের এখান থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? তো প্রশ্নগুলো তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছো? আচ্ছা, আর এর সাথে সাথে টেক্সট বইটা অবশ্যই পড়বে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এর পরেও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস আবার আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।